কোনো অফিসার দায়িত্ব দিয়ে তো বলতে পারবেন না যে এই নিয়োগগুলো একদম ঠিক হয়েছে, ওই নিয়োগগুলো ঠিক হয়েছে, এটা ওরা দিতে পারবেন না। এই নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। এসএসসি কি করে কাজ করবে? এসএসসি ওটার দুর্নীতিটাকেই তারা নিয়ন্ত্রণ করেছেন, পরিচালনা করেছেন উপরের নিয়ে। এরপর যদি কিছু বলার থাকে না, সরাসরি বলতে হবে। আমি তো কলকাতা হাইকোর্টে একসময় প্রধান বিচারপতি সরাসরি জিজ্ঞাসা করেছিলাম আদালতে, মুখ্যমন্ত্রী তোমার বাড়িতে কেন দিয়েছিলেন, তুমি যখন সমস্ত প্রকাশ্যে বলো। আগে যখন শুনানি হয় তখন আমি পরিষ্কার দাবি করেছিলাম যে দিতে হবে, হলফনামা। যেটা আসেনি ও আসবে না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এসএসসি মামলা সুপ্রিম কোর্টে হবে পরবর্তী 3 সপ্তাহ পর। ডিএর পর এসএসসি মামলা পেছানোতে সোশ্যাল নেটওয়ার্ক সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়েছে। আর এই নিয়ে কথা বলতে আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। আজ এসএসসি মামলায় যে মামলা থেকে অনেকেই নজর ছিল, এক্স্যাক্টলি সুপ্রিম কোর্ট কি বললো যদি একটু বলেন। না, মামলার পদ্ধতি ঠিক করা হবে। এসএসসি মামলা এখানে এতজন পার্টি, 2000-এর উপর প্রায় এসএসসি ফাইল হয়েছে। সাধারণ মানুষরা কিন্তু বোঝেন না তো। বিচারপতিদের অতগুলো মামলা শুনতে হবে, শুনে রায় দিতে হবে। বিচারপতিরা আজকে বসে ঠিক করলেন কোন পদ্ধতিতে আমরা শুনবো। এরকম বড় মামলা শুনানিতে হয়, কলকাতা হাইকোর্টে যখন বিচারপতি দেবাংশু বসাক ছিলেন তখন তিনি পদ্ধতি ঠিক করে দিয়েছিলেন, তারা আমাদের মামলার আমল দেওয়া যায়। সেই পদ্ধতিটাই আজকে ঠিক করা হবে এবং বেশি সময়তে দেওয়া হয় 3 সপ্তাহ পরে মামলা শুনে দেবেন। চূড়ান্ত শুনানির জন্য আর কোনো সময় হবে না বলে। সুপ্রিম কোর্টের 4 সদস্যের একটা আইনজীবীদের নিয়ে একটা কমিটি গঠন হয়েছে, ওনাদের কাজটা কি? কমিটি কথা, ওই 4 জনকে দায়িত্ব দিচ্ছে। এই এত কাগজ, এত লিভিং, এগুলো থেকে মূল মামলার বিষয়গুলো নিয়ে একটা ছোট্ট সংক্ষিপ্ত আকারে কাগজ তৈরি করা, যার ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিচার করতে সুবিধা। আমরা একদিন বলতে এখানে আছে, এখানে আছে, এতগুলো পিটিশন করা যায় না। সেই জন্য এটা কম্পাইলেশন। এতদিন পরেও সমগ্র এসএলপি কেন জমা দেওয়া সম্ভব হলো না? এতজন আবেদনই বা কারা করলেন? তোমরা এটাও তো একটা কৌশল জানে যে আমাদের চাকরিটা 2-3 লাখ প্রক্রিয়া হয়েছে, সুতরাং তাদের আপনার চেষ্টা থাকবে যেভাবে মামলাটাকে বেরি করে দেওয়া যায়। স্যার, 2000 জন এসএলপি যদি খারিজ করেন, আপনার কি মনে হচ্ছে এটা কোথাও গিয়ে মামলা পিছনেরই একটা টেকনিক করা? প্রত্যেকেই মনে করছেন। আমি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির সময় আশঙ্কায় নোটিশ করা হয়েছিল বিচারপতি নির্দেশে, প্রত্যেকটি তোমার যদি কিছু বলার থাকে বলো। কেউ এসেছেন, কেউ বলেছেন, কেউ বলেননি। এবার আবার সুপ্রিম কোর্ট একটা সুযোগ দেওয়া হয়েছে, তাই তারা গেছেন বল। স্যার, অনেকে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলছেন, আপনি এই বিষয়ে কি বলবেন? না, সুপ্রিম কোর্টে অনেকটাই বিষয় গেছে। সুপ্রিম কোর্ট বিচার করবেন, তাহলে বিচার প্রক্রিয়ার সমস্ত পদ্ধতি সেই জন্য বরং এত বড় একটা মামলা অনেক ত্বরান্বিত গতিতেই করেছেন। স্যার, বারংবার মামলা পিছিয়ে যাওয়া এটা স্বাভাবিক প্রক্রিয়া আপনি বলছেন, কিন্তু সাধারণ মানুষের একটা অধৈর্যের ঠিক আছে, সাধারণ মানুষ তো ধৈর্যচ্যুত হতেই পারে। সাধারণ মানুষ তো ন্যায় বিচারের অপেক্ষা বসে থাকে, সুতরাং তাদের কাছে মনে হতে বলেছে এটা অকারণে দেরিয়ে হচ্ছে। ব্যক্তিগত মামলার ক্ষেত্রে এরকম দেরি হয়, তখন যেহেতু 1-2 জন সেই মামলার সঙ্গে হলেও তো মানুষ চিন্তা ভাবনা করেন। এখানে এত হাজার মানুষ যুক্ত, তখন ওদের চিন্তা। স্যার, সুপ্রিম কোর্টের কার্য পদ্ধতিটাই কি এরকম একটু সময় সাপেক্ষ করা? বিকজ ওটি না সুপ্রিম কোর্টের কার্য পদ্ধতি হাইকোর্টের কার্য পদ্ধতি বলতে মূলগত কোনো পার্থক্য নেই। তবে এই সুপ্রিম কোর্ট যে চূড়ান্ত, সুপ্রিম কোর্ট যদি একটা ভুল রায় দেয়, সেই ভুল রায়টা তো মান্যতা বাড়ে। সেই জন্য তো সুপ্রিম কোর্টের একসঙ্গে বিচারপতিরা বলেছিলেন যে আমরা সুপ্রিম কোর্ট মানেই নয় যে আমরা ঠিক, আমরা সুপ্রিম, তাই আমরা ঠিক, এই হচ্ছে বক্তব্য। সেগুলো তো মান্যতা দিয়ে ভাবতে হয়। স্যার, আজকে এই জন্যই ডেটটা হয় মানে ভাইটাল ছিল, কারণ এসএসসি যোগ্য এবং অযোগ্যের তালিকা দেবে, এরকম একটা ঠিক হয়েছিল। ওরা দেখুন, আমি আন্তর্জাতিক করছি। কোনো অফিসার দায়িত্ব দিয়ে তো বলতে পারবেন না যে এই নিয়োগগুলো একদম ঠিক হয়েছে, ওই নিয়োগগুলো ঠিক হয়েছে, এটা ওরা দিতে পারবেন না। এই নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। সেই জন্যই আগে যখন শুনানি হয় তখন আমি পরিষ্কার দাবি করেছিলাম যে দিতে হবে, হলফনামা। যেটা আসেনি ও আসবে না। স্যার, তাহলে এসএসসি যে ডেট সময়সীমা চেয়ে নিয়েছিল, সে সময় বা এসএসসি কে সময়সীমা দেওয়া হয়েছিল, কার্যত এতদিন এসএসসি কোনো কাজই করলো না, তো বলা যায় এসএসসি কি করে কাজ করবে? এসএসসি ওটার দুর্নীতিটাকেই তারা নিয়ন্ত্রণ করেছেন, পরিচালনা করেছেন উপরের নির্দেশে।
এসএসসির পক্ষে এখন বিভিন্ন সময় বিভিন্ন কথা তারা বলেছে, মানে বক্তব্যের মূল বিষয় হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি। স্যার এসএসসি সিঙ্গেল বেঞ্চে বলেছিল এই আলাদা করতে পারবে না তালিকা নেই, ডিভিশন বেঞ্চে একরকম কথা, সুপ্রিম কোর্টে গিয়ে তারা সময় চেয়েছিল, বলেছিল আমরা আলাদা করতে পারবো। এসএসসি যে ভুল পথে আদালতকে বারবার বিভ্রান্ত করছে, এর বিরুদ্ধে কি আপনারা আদালতে সওয়াল করবেন? কারণ আমাদের সমাজের সঙ্গে এই সমস্ত বিষয়ই থাকবে, আলাদা বিচার। স্যার অনেকে বলেন এসএসসি বিরুদ্ধে ক্রিমিনাল কন্টেম্প হওয়া উচিত, এক্স্যাক্টলি ক্রিমিনাল কন্টেম্প কমন হয়। অনেক পণ্ডিত আছেন তারা বলেন। স্যার বারংবার ডিএ মামলাটা নেই যদি আমি বলি, এসএসসির পর যদি ডিএ মামলাটাও একটা অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে গেল, এটা আপনি কিভাবে দেখেন? দেখুন, এই কথাটা আগেও বলেছি, সুপ্রিম কোর্টে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ডিএ মামলা বা পশ্চিমবঙ্গে এসএসসি মামলা হয়, এরকম হাজারো মামলা আছে বিভিন্ন রাজ্যে। এসএলপিটা যদি প্রাথমিকভাবে খারিজ হয়ে যায়, খারিজ হয়ে গেল। যদি মনে করেন আমি একটু শুনবো, তাহলেই সময় লাগবে শোনার জন্যে। এবার শোনান অপেক্ষায় 10-15 বছরের পুরোনো মামলাও আছে, সুতরাং ওইভাবে লাভ নেই। স্যার আপনারা কালকে বলার চেষ্টা করছিলেন যে 12বার এই মামলা আপনারা বিভিন্ন জায়গায় জিতেছেন, তারপরেও সুপ্রিম কোর্ট এটা নিয়ে মানে ওইগুলো তো বলা হয়, সুপ্রিম কোর্ট মামলা না শুনলে নথি দেখে ভেতরে না ঢুকতে পারতে বিচার করা যায় না। স্যার কিন্তু অনেকে বলছেন যে এই মামলা প্রায় 10 থেকে 12 বার বিভিন্ন কারণে পেছালো, এরপরেও পুজোর পর হবে জানে, সে কিছু মানে এটা কি আপনি স্বাভাবিক হিসেবে? হ্যাঁ, এটা স্বাভাবিক বিচার, এর মধ্যে কোনো রকম অস্বাভাবিক কথা নেই। স্যার সোশ্যাল নেটওয়ার্কে মুখ্যমন্ত্রীর সাথে প্রধান বিচারপতি ছবি নিয়ে একটা কি হয়েছে? আলোচনা তৈরি হয়েছে, বলছে কোথাও গিয়ে একটা সেটিং। আসলে মুশকিল হচ্ছে আমাদের অধিকাংশ মানুষই জানেন না তো আমাদের বিচার প্রক্রিয়া, বিচার পদ্ধতি, প্রশাসনের 3টে স্তম্ভ, 3টে স্তর, তার সঙ্গে পারস্পরিক কোনো একটা মিটিংয়ে দেখা হতেই পারে, কথা হতেই পারে। তার মানে কি আমরা মনে করি বিচারপতি যারা নিযুক্ত হয়েছেন তারা এতটাই তাদের বৌদ্ধিক জগতের দুর্বলতা যে কোনো একজন প্রধানমন্ত্রী বা কোনো একজন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে পরিসব ভুলে যান। এগুলো যারা বিচার করেন তাদের জন্য এক সহমত। স্যার অনেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিরূপ মন্তব্য করছেন, আপনারা হয়তো চোখে আসে। আপনাদের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলছেন, বিকাশ ভট্টাচার্য যে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, এদের আপনি কি বলবেন? ভালো, তবু একটু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তারা আছে, কথা বলছেন, কেউ না বুঝে বলছেন, কেউ বুঝে বলছেন। আমি তো দেখলাম অনেকে তাদের ইউটিউব চালাচ্ছেন, এমন কথা নিয়ে আলোচনা করছেন যে কথার অস্তিত্বই নেই। এটা আছে তো, সুতরাং এখন এটা একটা মাধ্যম হয়েছে যে মাধ্যমের মধ্য দিয়ে হয়তো অনেকেই তাদের ভুল, ঠিক, বেঠিক, ক্ষতিকারক, সমাজের পক্ষে মঙ্গলময় সমস্ত রকম আলোচনাই করতে পারে। স্যার বিভিন্ন চ্যানেলে আপনি যখন দেখেছেন, আমি প্রশ্নটা করি, চন্দ্রচূড় এই নাম নিয়ে বিভিন্ন কিছু বলা হচ্ছে, প্রধান বিচারপতি নিয়ে এরকম প্রশ্ন তোলা, এটা আপনি কিভাবে দেখেন? না, এটা আমি আবার বলি যে ভারতবর্ষে যে নৈরাজ্য তৈরির একটা পরিকল্পনা আছে এবং সে নৈরাজ্য তৈরির মূল লক্ষ্য হচ্ছে স্বৈরাচার। সহজেই এই রাজ্যে যারা এই সমস্ত অনেক সমস্ত প্রশ্ন তুলছেন তারা প্রকৃতপক্ষে নৈরাজ্যটাকে লালন পালন করতে চান। স্যার সেক্ষেত্রে বারবার বলা হচ্ছে এগুলো যদি কিছু বলার থাকে না সরাসরি বলতে হবে। আমি তো কলকাতায় কোর্টে একসময় প্রধান বিচারপতি সরাসরি জিজ্ঞাসা করেছিলাম আদালতে, মুখ্যমন্ত্রী তোমার বাড়িতে কেন দিয়েছিলেন, তুমি যখন সমস্ত প্রকাশ্যে বলো, যেটা বলতে হবে সরাসরি বলতে হবে যে মানুষ, আর তা না বলে যে পেছনে গুজগুজ করে তা না বুঝতে তোমার মতলবটা ভালো না। স্যার এদের অনেকে বলেন যে এই মামলাগুলোর পেছনে একটা রাজনৈতিক একটা কোনো কারণ একটা ছত্রছায়া আছে, আপনি যেটা বিশ্বাস করেন? আমি আদৌ এই কথাটি গ্রাহ্য করি। স্যার আরেকটা ভিডিও বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল হয়েছিল, দেখা যাচ্ছে কপিল সিব্বালের সময় বিচারপতি চন্দ্রচূড়ের একটা ব্রাজিল থেকে লোক আসার ফলে আলাপ আলোচনা। অনেকে বলছেন কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংহর মতো আইনজীবীরা এই সুপ্রিম কোর্টকে কন্ট্রোল করে। অনেকে কে কি বলছেন সেই মতামত নেই, মতামত বলা অনেকে অনেক কিছু বলেন, সেটা নিয়ে ভেবে লাভ নেই। আমরা বাস্তবের দাঁড়িয়ে যে ঘটনা ঘটে তা নিয়ে বলি। বিচারপতিরা ভুল বিচার করলে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, কেন ভুল হয়েছে বলার চেষ্টা করি, ঠিক বিচার করলে প্রশংসা করি, কেন আমাদের তো এই প্রতিষ্ঠানটাকে তো টিকিয়ে রাখতে হবে। আমি এভাবে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করি না যে ওর সঙ্গে ওর খাতির আছে, ওর সীমা খাতির হবে, যা হয়তো প্রকাশ্যই হবে। মামলা হবে, মামলা আমার যুক্তি গ্রহণযোগ্য হতে পারে, আমার যুক্তি নাও গ্রহণযোগ্য হতে পারে। স্যার ডিএ মামলা 3 সপ্তাহে মানে অনির্দিষ্টকালের জন্য পিছিয়েছে, এক্সাক্ট কারণটা সুপ্রিম কোর্ট অনির্দিষ্টকালে কোনো কারণ থেকে শোনার সময় পাচ্ছেন না, কোনো কারণ নেই। মামলা এতগুলো মামলা হচ্ছে,
বিচারের শোনার সুযোগ পাচ্ছেন না, এই জন্য তারা পড়ছে। অনেকে বলছেন 60 নম্বরে বারংবার যেহেতু আছে, আপনারাও সময়টা খুব কম পাচ্ছেন। পৌঁছয় না। আচ্ছা, এই মামলাটা শুনতে গেলে অন্তত টানা 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, সেই সময়টা না পেলে কি? স্যার, এসএসসি মামলা পিছিয়ে যাওয়ার পরে আমি দেখলাম তৃণমূল সমর্থকরা বিভিন্ন ক্ষেত্রে শাসক দলের মুখপাত্র একটু উল্লাস প্রকাশ করছেন, কার্যত এটা নৈতিক জয় হিসেবে তারা দেখছেন। সর্বনাশ, মামলা পিছিয়ে গেলে সেটা নৈতিক জয়, মামলা এগিয়ে গেলে বলে নৈতিক পরাজয়, এই বোধ বুদ্ধি নিয়ে যারা বিচার প্রক্রিয়া সম্পর্কে ভাবনা চিন্তা করেন তাদের প্রতি করুণা ছাড়া আর কিছু বলা যায় না। স্যার, অনেকে আপনাদের সমালোচনা করছেন, তাদেরকে কি বলবেন অন্তত আজকের দিনে দাঁড়িয়ে? করুন, সমালোচনা করুন, খুব জোরে সমালোচনা করুন, কিন্তু সমালোচনার তথ্য ভিত্তিক হতে হবে। সমালোচনাটা তথ্য অভিজ্ঞতার ওপর নয়, বিকৃত তথ্যের ওপর নয়, বিকৃত মানসিকতা নিয়ে নয়, তাহলেই সব। এটা কি কার্যত আপনাদের কাছে একটা চ্যালেঞ্জিং একটা জায়গায় এসে পৌঁছেছে যে এই মামলা, এবং আপনার কাছে এটা কতটা চ্যালেঞ্জ হিসেবে? চ্যালেঞ্জ নিঃসন্দেহে চ্যালেঞ্জ, প্রথম দিন থেকে এটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে এই দুর্নীতিকে কিভাবে উন্মোচন করা যায়। সুতরাং যার ফলে অধিকাংশ অনেকেই আবারও ওই যারা বিকৃত মানসিকতায় চিন্তা করেন, তারা মনে করছে যে ব্যক্তিগত লড়াই, ব্যক্তিগত নয়, একটা সমাজকে রক্ষার লড়াই। কিন্তু এটা আমাদের চ্যালেঞ্জ। যে মামলা নিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে আপনাকে তিরস্কার করেন, সেই মামলা বারংবার পিছিয়ে যাওয়াটাকে আপনারও একটা উদ্বেগ বা ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে যায়? আমি কিছু আদৌ মনে করি না। মামলা করতে গেলে মামলা পিছোতেই পারে, কত কারণে পেছোতে পারে না, ঠিক আছে, কিন্তু এই মামলা এমন কোনো বিলম্বিত হয়নি যে মনে হতে পারে যে এটা ইচ্ছে করে করা হচ্ছে। এখনো তো যাদের আপনি পরিভাষা অযোগ্য বলছে তারাও স্কুলে চাকরি করছেন, সেই নিয়ে একটা সেটা তো দেখছেন, একটা প্রক্রিয়া চালু হলে পরে তাদের তো সরকার নিয়োগপত্র দিয়েছে, যারা নিয়োগপত্র দিয়েছেন তারা তো সততার সঙ্গে বলছেন না নিয়োগপত্র ভুল প্রত্যাহার করে নিলাম। সুতরাং তাদের পক্ষে তো একটা অনুমান আছে যে আমি তো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, আমি চুরি করে পেয়েছি কি ডাকাতি করে পেয়েছি সেটা তো পরের কথা, আমি পেয়েছি, সেজন্যই যতক্ষণ না বিষয়টা পূর্ণ বিচার হচ্ছে ততক্ষণ তারা চলবে, এটা স্বাভাবিক নিয়ম। আপনারা কতটা কনফিডেন্ট যে আপনারা এই মামলায় শেষে আসবেন? আমি 100% আপনারা জিতবেন? অবশ্যই। আমরা কেন জিততে হবে একটা সমাজের জন্য। স্যার, আমার এবং শেষ প্রশ্ন, যারা ধৈর্য ধরতে পারছে না তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল নেটওয়ার্কে একটু আগে আমি দেখলাম অসংখ্য লেখালেখি, অসংখ্য কমেন্ট আমাদের চ্যানেলে এসছে যে কোথাও গিয়ে বিষয়টা ঠিকভাবে হচ্ছে না যেভাবে মানুষ চেয়েছিলেন। মানুষ তো জানেনি, মানুষের যারা এইসব লিখছে তাদের ঘুম ভাঙতে কবে মামলা করে, আমরা মামলা যখন নাকি প্রকৃতপক্ষে সিবিআই তদন্তের মধ্যে তথ্য প্রকাশিত হলে, যারা বলছে আমরা চেয়েছিলাম তাদের চাওয়াটা কবে থেকে বলবো, সমস্ত একদম বোয়াস কথা। মামলাটা হয়েছে, মামলাটা নিজস্ব যোগ্যতার নিরিখে বিচার হবে, বিচার চলছে, এবং আগামী 3 সপ্তাহের মধ্যে তখন সেখানে নাও হতে পারে কোনো কারণ, কি কারণ ঘটে যাবে কেউ বলতে পারে, কিন্তু এটা যে দ্রুত শুনানি করে শেষ করতে হবে সেই প্রচেষ্টাটা আছে। আজকে একটা সবুজ সংকেত এলো, এটা কি কোথাও গিয়ে এটাও অ্যাডভান্টেজ 3 সপ্তাহের মধ্যে মামলাটা বটেই। এই এত বড় মামলা সুপ্রিম কোর্টে আছে, সবাই শেষ, তাদের বিচার প্রার্থী শেষ দরজা, সেই দরজা সবাই কিছু সুপ্রিম কোর্ট দিচ্ছে, শুনানি হবে। অসংখ্য ধন্যবাদ। পরিষ্কার ধন্যবাদ মহারাজ্য বললেন ধৈর্য ধরতে হবে, উনি আত্মবিশ্বাসী 200% এই মামলা শেষ হাসি আসবেন ওনারাই। অর্থাৎ যে এত ক্রিটিসিজম হচ্ছে, সুপ্রিম কোর্ট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এখনই এত ধৈর্যচ্যুতি ঘটানোর কোনো অবকাশ আপনারা রাখবেন না। ধৈর্য ধরুন, মামলা সুপ্রিম কোর্টে একটা নির্দিষ্ট দিশা পাবেই, এরকমই বললেন বিকাশ সমর ভট্টাচার্য। দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।